নমস্কার, আমি বাবলা স্যার। নির্মল কোচিং ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আমরা চঞ্চল ঘোষের যে চতুর্থ অধ্যায় সেট 5 সলভ করছিলাম, তার অলরেডি আমি তোমাদের 3টে ভিডিও প্রোভাইড করে দিয়েছি। আজকে চতুর্থ ভিডিওতে আমরা 21 দাগের কোশ্চেন থেকে কমপ্লিট করব, ঠিক আছে? দেখো, তোমাদের আগের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো 21 দাগের কোশ্চেন থেকে আজকে আমরা করব। 21 দাগের কোশ্চেন কী বলেছে, যে শতকরা বার্ষিক এক ব্যক্তি তার আয়ের 1/3 অংশ থাকা খাওয়ার জন্য ব্যয় করে, 1/8 অংশ পোশাক আর 1/10 অংশ সৎকার্য, অবশিষ্ট 318 টাকা সঞ্চয় করে। ওকে, তার আয় বের করতে বলেছে। তাহলে একজন ব্যক্তি সে ফুডিংয়ের জন্য কত খরচা করছে বলছে, 1/3 অংশ, অর্থাৎ তার টোটাল আয়ের 1/3 অংশ। তাহলে আয় আমার কত? অ্যাকচুয়ালি আয় আমার হচ্ছে 3, এটাই আমার হচ্ছে আয়। আমি তোমাদের বলেছিলাম যে নিচের যেটা থাকে অর্থাৎ হর যেটা হয় সেটাই তোমার কি হয়? আসল হয়। তাহলে এখানে আয় আমার কত? 3, ঠিক আছে? তারপরে বলেছে সে ক্লোদিংয়ের জন্য খরচ করে 1/8 অংশ, ক্লোদিংয়ের জন্য সে খরচ করে 1/8 অংশ। এবার এটাও কিন্তু আয়, এটাও আমার আয়, অর্থাৎ ক্লোদিংয়ে যা ইনকাম করে তার 8/1 অংশ সে ক্লোদিংয়ে খরচ করে। আবার বলছে যে সৎ কার্যের জন্য অর্থাৎ চ্যারিটিতে সে দেয়, চ্যারিটিতে দিচ্ছে কত দিচ্ছে? বলছে 1/10 অংশ, অর্থাৎ ইনকাম, এটাও আমার ইনকাম, এটাও আমার আয়। সেই আয়ের 1/10 অংশ সে কী করছে? চ্যারিটিতে দান করছে, ঠিক আছে? এইবার বলেছে বাকি অবশিষ্ট তার কাছে কত রয়েছে? 318 টাকা। বাকি অবশিষ্ট তার কাছে থাকে 318 টাকা, অর্থাৎ এই সব কাজ করে। তাহলে এটা যদি আমার আয় হয়, এটা যদি আমার আয় হয় আর এটাও যদি আয় হয়, তাহলে আমার একজন ব্যক্তি তার এরকম ভিন্ন ভিন্ন কী করে আয় হতে পারে? তার আয় একদম অ্যাকুরেট একটা হওয়া উচিত। তাই আমাকে কি করতে হবে? এই যে নিচের যে 3টে রয়েছে এই 3টের করে দিতে হবে লসাগু, অর্থাৎ 3, 8 আর 10-এর লসাগু করে আমাকে এটা সমান করে দিতে হবে, আয়টাকে 1 করে দিতে হবে। তাহলে 3, 8 আর 10-এর লসাগু কত হয়? 120। তাহলে 120 ইউনিট আমার কি করি? ইনকাম করি। এটাই হলো আমার টোটাল ইনকাম, যেটা হচ্ছে 120 ইউনিট। তার মধ্যে আমি ফুডিংয়ের জন্য কত খরচা করছি? 40 ইউনিট খরচা করছি। গুণ করে দাও, 120 দিয়ে 1/3 গুণ করে দাও। তাহলে ফুডিংয়ের জন্য আমি কত খরচা করছি? 40 ইউনিট খরচা করছি। ক্লোদিংয়ের জন্য আমি কত খরচা করছি? 15 ইউনিট খরচা করছি। আর তোমার চ্যারিটিতে আমি কত দান করছি? 12 ইউনিট দান করছি। তাহলে টোটাল আমি ওভারঅল খরচা কত করছি? ওভারঅল খরচা আমি করছি 40, 50, 60, 67 ইউনিট আমি ওভারঅল খরচা করছি। তাহলে 67 ইউনিট আমি ওভারঅল খরচা করছি কিসে কিসে? ফুডিং, ক্লোদিং আর চ্যারিটিতে, ঠিক আছে? তাহলে রিমেইনিং কত পড়ে রয়েছে? রিমেইনিং তোমার পড়ে রয়েছে এইগুলো 3, 6 আগে 7, 7 আছে 12, 5, অর্থাৎ 53 ইউনিট। তাহলে রিমেইনিং কত পড়ে রয়েছে? 53 ইউনিট, যার ভ্যালু বইতে দিয়ে দিয়েছে 318 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 6 টাকা। 1 ইউনিটের ভ্যালু যদি 6 টাকা হয়, তোমার বলেছে ইনকাম কত? ইনকাম আমার কত? 120 ইউনিট। তাহলে 120 ইউনিটের ভ্যালু কত? 6 12 72, অর্থাৎ 720 টাকা। তাহলে এটাই আমার কি হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন করব। পরের কোশ্চেন কি বলেছে? 14 বছর আগে এক ব্যক্তি তার পুত্রের বয়সে 6 গুণ ছিল। কত বছর আগে? 14 বছর আগে। তাহলে বাবা আর সান দুজনের যে বয়সের অনুপাত ছিল 14 বছর আগে, সেটা কত ছিল? সেটা ছিল, বাবা ছিল ছেলের 6 গুণ, অর্থাৎ 6:1। তারপরে কি বলেছে? তারপরে বলেছে যদি পুত্রের বয়স এখন 20 বছর হয় তবে তার পিতার বয়স কত? ঠিক আছে, দেখো পুত্রের বয়স এখন, এটাই তো আমার প্রেজেন্ট কাল, আর এটা ছিল আমার পাস্ট। এই পাস্ট অর্থাৎ অতীত, কত বছর অতীত? 14 বছরের অতীতের কথা বলছে। কিন্তু বর্তমানে বলেছে পুত্রের বয়স কত? 20 বছর। বর্তমানে পুত্রের বয়স কত? 20 বছর। তাহলে 14 বছর আগে পুত্রের বয়স কত ছিল? -14 করে দিলে 6 বছর। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? 1 অনুপাত সমান সমান বা 1 ইউনিট সমান সমান আমার 6 বছর। বলেছে বাবার বয়স কত? তাহলে বাবার বয়স তখন কত ছিল? 6 ইউনিট ছিল। তাহলে 1 ইউনিট সমান সমান যদি 6 বছর হয়, 6 ইউনিট সমান সমান কত হবে?
36 বছর। আর এই 36 বছরটা ছিল 14 বছর আগে, তাহলে 14 বছর পরে অর্থাৎ বর্তমানে কত বছর হবে, এর সাথে 14 যোগ করে দাও, যোগ করে দিলে কত হয়ে যাবে 50 বছর। তাহলে 50 বছর কি হয়ে যাবে বাবার বয়স। ব্যাস এটাই অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চেন করব। 23 দাগের কোশ্চেন কি বলেছে, 6 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাটিকে 5, 7, 12 এবং 15 দ্বারা ভাগ করলে যথাক্রমে 3, 5, 10 এবং 13 অবশিষ্ট থাকে সেটি হলো। ওকে, দেখো এই কোশ্চেনটা লসাগু গসাগুর কোশ্চেন জেনারেলি তোমাদের যেভাবে করতে হয় সেটা হচ্ছে অপশান টেস্ট। অপশান টেস্ট হচ্ছে বেস্ট মানে প্রসিডিওর বলতে পারো একটা লসাগু গসাগু সলভ করার জন্য। কি কি সংখ্যা দিয়েছে, তোমার সংখ্যা দিয়েছে 5, 7, 12 আর 15। এই সংখ্যা দ্বারা তুমি কি করবে, একটা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করবে। ঠিক আছে, অপশান তোমার কি কি দিয়েছে, 9, 9, 9, 5, 9, 0, 9, 9, 9, 5, 9, 8, 9, 9, 9, 6, 3, 0, 9, 9, 9, 6, 2, 4। এই চারটে আমার অপশান দিয়েছে। তাহলে তোমাকে অপশান কী কী দিয়েছে, এই চারটে তোমাকে অপশান দিয়েছে। তোমাকে বলেছে যে এই সংখ্যা দ্বারা কোন খুব বৃহত্তম সংখ্যাকে আমি যদি ভাগ করি, ভাগ করার পরে আমার প্রত্যেক ক্ষেত্রে অবশিষ্ট কত আসবে, বলেছে 3 আসবে, 5 আসবে, 10 আসবে আর 13 অবশিষ্ট আসবে। তাই তো, প্রত্যেক ক্ষেত্রে আমার কি বলেছে, 3 আসবে, 5 আসবে, 10 আসবে আর 13 অবশিষ্ট আসবে। অর্থাৎ এই যে অবশিষ্ট আসবে, দেখো 5 দিয়ে যদি কোনো একটা সংখ্যাকে ভাগ করো, ধরো 5 আর 7, জেনারেলি আমি ধরলাম 5 আর 7 হচ্ছে আমার কোনো একটা সংখ্যা। বলছে এই সংখ্যা দিয়ে কোন সংখ্যা পুরোপুরি ভাগ যাবে, তাহলে এদের লসাগু যে হবে সে পুরোপুরি ভাগ যাবে। তাহলে দেখো লসাগু অবধি পুরোপুরি ভাগ যাবে, কিন্তু এই লসাগুর থেকে যদি আমি 2 কমিয়ে নিই, লসাগুর থেকে আমি যদি 2 কমিয়ে নিই, তাহলে দেখো 5, 5, 6, 30 পড়ে থাকছে কত 33 যদি হয়ে যায় 2 কমিয়ে নিয়ে, 5, 6, 30 অবশিষ্ট কত পড়ে থাকছে 3। 7 দিয়ে করে দেখো, 7 হচ্ছে তোমার 4, 7, 28। ঠিক আছে, অবশিষ্ট কত পড়ে থাকছে 5। অর্থাৎ উভয় ক্ষেত্রেই দেখো দুটোকে বিয়োগ করলে এখানেও 2 পাচ্ছি, এখানেও 2 পাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এটা, যখন তোমার ভিন্ন ভিন্ন অবশিষ্ট দিয়ে দেবে তখন এই যে সংখ্যাগুলো অ্যাকুরেট দিয়েছে সেই সংখ্যা থেকে অবশিষ্ট ডিফারেন্স সেম হবে। যদি সেম না হয় অঙ্ক ভুল হয়ে যাবে। সেম তোমার হতেই হবে। কেন হতে হবে, যাতে তুমি লসাগুর থেকে ওই সেম নাম্বারটাকে মাইনাস করে নাম্বারটা ছোট করতে পারো। তাহলে দেখো লসাগুর থেকে বিয়োগ করে সেই সংখ্যা বিয়োগ করে আমি কি করছি, সংখ্যাটাকে ছোট করে দিচ্ছি। তাহলে এই সংখ্যার সাথে এই যে সংখ্যা আমি অ্যান্সারে পেলাম, এটা যদি আমার অ্যান্সার হয়, এই অ্যান্সারের সাথে আমি 2 যোগ করে দিলে আমি কি পাবো, লসাগু পাবো। তাহলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটাতে কত কম রয়েছে আমার, আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটাতে আমার 2 কম দেওয়া রয়েছে, অ্যান্সারগুলোতে আমার 2 কম দেওয়া রয়েছে। তাহলে যদি আমি প্রত্যেকটাতে 2 বাড়িয়ে দিই তাহলে আমি কি পেয়ে যাব, লসাগু পেয়ে যাব। যেই সংখ্যাগুলো এই সংখ্যা দ্বারা পরপর ভাগ যাবে, তাহলে এবার এই সংখ্যা দ্বারা কোন সংখ্যা ভাগ যায় তুমি খোঁজো, খুঁজলেই তুমি পেয়ে যাবে। দেখো ডিভিজিবিলিটি রুল লাগাবো। ডিভিজিবিলিটি রুলে 5-এর কি বলে, বিভাজ্যতার যে রুল আছে সেই রুলে 5-এর যে বিভাজ্যতার নিয়ম সেটা হচ্ছে যে কোনো সংখ্যার শেষে যদি 5 অথবা 0 থাকে তাহলে সেই সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এখন তো এটা আমার লসাগু হয়ে গেল, সব কটা লসাগু যখন হয়ে গেল আমি দেখতে পাচ্ছি এটা লাস্টে 92 হয়ে যাচ্ছে, এটা ভাগ যাবে না 5 দিয়ে। এইটার লাস্টে 0 হচ্ছে, হ্যাঁ যেতে পারে। এইটার লাস্টে 2 হচ্ছে, ভাগ যাবে না 5 দিয়ে। এইটার লাস্টে 6 হচ্ছে, ভাগ যাবে না 5 দিয়ে। তাহলে আমার অপশান একটাই পড়ে আছে 999598, যেটার সাথে আমি 2 যখনই যোগ করে দিয়েছি আমি কি পাচ্ছি, একটা লসাগু পেয়েছি, যেই লসাগু 5 দিয়ে ভাগ যাচ্ছে। অর্থাৎ একটা অপশান চেক করেই, একটা দিয়ে আমি অপশান চেক করেই আমি কি পেয়ে গেলাম, রেজাল্ট পেয়ে গেলাম। তো এই পদ্ধতিটা যদি তুমি অ্যাপ্রোচ করো, জাস্ট 2 সেকেন্ড কি 1 সেকেন্ডের কাজ, চোখে দেখেই তুমি অ্যান্সার করে দিতে পারবে যে কোনটা তোমার অ্যান্সার হবে। এখানে তোমার কোনো ক্যালকুলেশন করতে হবে না, কোনো কিছু ভাগ করতে হবে না, কোনো গুণ নেই, কিচ্ছু নেই। জাস্ট তুমি ডিভিজিবিলিটি রুল, যেটা বিভাজ্যতার নিয়ম, সেই নিয়মটা অ্যাপ্লাই করলেই পেরে যাবে। আর বিভাজ্যতার নিয়মটা আমি খুব ভালোভাবেই এক্সপ্লেন করে তোমাদের ভিডিও আপলোড করিয়ে দিয়েছি। ঠিক আছে, বিভাজ্যতা বলে আলাদা একটা আমি প্লেলিস্ট করে দিয়েছি, সেখানে গেলেই তুমি বিভাজ্যতার রুল পেয়ে যাবে। চলো পরের কোশ্চেন করব। পরের কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেন বলেছে 1409 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 23 দ্বারা বিভাজ্য হবে।
দেখো 1409-এর সাথে 23 দ্বারা বিভাজ্য হবে, 23 দ্বারা বিভাজ্যতার নিয়ম আলাদা একটা আছে, বাট 23 দ্বারা বিভাজ্যতার নিয়ম আলাদা একটা আছে, কিন্তু নিয়মটা একটু বড়। ইভেন তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা অপশানের সাথে সেটা যোগ করে তারপরে দেখতে হবে 23 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। তার থেকে এটা বেটার অপশান হচ্ছে 1409 দিয়েছে, তুমি ডিরেক্টলি 23 দিয়ে ভাগ করে দাও। 23 দিয়ে ভাগ করে দেওয়ার পরে যেটা তুমি রিমাইন্ডার পাবে, অর্থাৎ যেটা অবশিষ্ট পাবে, সেই অবশিষ্টকে 23 দিয়ে বিয়োগ করে দেবে, যা আসবে ওটাই রেজাল্ট আসবে। অর্থাৎ অবশিষ্ট যদি আমার ধরো 5 আসে, আর এখানে আমি 23 দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ করছি, অবশিষ্ট ধরো আমার 5 আসলো, অর্থাৎ আর যদি 18 এক্সট্রা থাকতো তাহলে এই সংখ্যাটা ভাগ চলে যেত, অর্থাৎ এতর সাথে আমি 18 যোগ করলে সংখ্যাটা ভাগ চলে যেত। তো এইভাবে যেটা রিমাইন্ডার আসবে, রিমাইন্ডারের সাথে এই যে যেটা ভাগ করছো যেটা দিয়ে, অর্থাৎ ভাজককে কি করবে, এই দুটোকে বিয়োগ করে দেবে, বিয়োগ করে দিলে যেটা পাবে ওটাই রেজাল্ট। তবে একটা ট্রিক আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি। ট্রিকটা কি, 24 দাগের একটা ট্রিক আছে, যেটা দেখো 23 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 23 হচ্ছে আমার ভাজক, কিন্তু অপশান এ আর বিতে আমার 27 আর 34 আছে, যেটা অলরেডি 23 থেকে বড়, 27 আছে 34 আছে, যে দুটো অলরেডি 23 থেকে বড়, তাহলে তো এটা এখনও একবার করে ভাগ যায়, অর্থাৎ অপশান এ আর বি হবেই না। ঠিক আছে, অপশান এলিমিনেশন মেথডটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে যদি অপশান এলিমিনেট করতে পারো, তাহলেও কি হয়, অনেক সময় দেখা যাচ্ছে তোমার অ্যাকচুয়ালি কী হয়, আমাদের সামনে যখন 4টে অপশান থাকে না, অনেক সময় 4টে অপশানের দিকে আমাদের নজর চলে যায়, বাট তুমি যদি অপশান এলিমিনেট করে দিতে পারো, তখন দেখবে অপশান তোমার কাছে কম। আমি দুটো অপশান এলিমিনেট করে দিতে পারলাম, আমার কাছে শুধু দুটো অপশান পড়ে রয়েছে, তাহলে আমি দুটো অপশানের মধ্যে জাজ করতে পারি। ঠিক আছে, চলো 25 দাগ। 4টি মৌলিক সংখ্যার ঊর্ধ্বক্রম অনুসারে লেখা হলো, প্রথম তিনটির গুণফল 385 এবং শেষ তিনটির গুণফল 1001, শেষ সংখ্যাটি হলো। দেখো এই সংখ্যার মধ্যে একটা তোমার ভালো একটা হিডেন অঙ্ক লুকিয়ে আছে, যেটা আমি তোমাদের এখনই বলে দিচ্ছি জিনিসটা কি, যেটা পরীক্ষাতে জেনারেলি খুব আসে। ঠিক আছে, দেখো 385 দিয়েছে, 385 আমি এখানে দেখেই বুঝতে পারছি 35 × 11, 35-এর সাথে 11-র গুণফল হচ্ছে 385। 11 দিয়ে গুণ করার নিয়ম আছে, আমি তার ভিডিও তোমাদের প্রোভাইড করে দেবো 2-1 দিনের মধ্যেই। কোনো সংখ্যা 11 দিয়ে গুণ করলে সেই সংখ্যা কীভাবে বসাতে হয়, কীভাবে সেট করতে হয়, কীভাবে অ্যান্সার বার করতে হয়, তার পুরো নিয়মটা আমি তোমাদের এক্সপ্লেন করে দেবো। আপাতত এটা জেনে রাখো যে 35-এর সাথে যখনই আমি 11 গুণ করছি তখন 385 হচ্ছে। ইভেন 35-কে যদি আমি দুখণ্ডে ভাঙি, একটা 5 পাচ্ছি, একটা 7 পাচ্ছি, অর্থাৎ তিনটে মৌলিক সংখ্যা যেটা পরপর এলো সেটা কি কি, 5, 7 আর 11। ঠিক আছে, তিনটে মৌলিক সংখ্যা পেয়ে গেলাম। আর একটা রয়েছে 1001, 1001কে যদি তুমি ভাঙো, কি কি আসে, 1001কে ভাঙলে আসবে 7, 11 আর 13। দেখো এই তিনটে তো জিনিস তুমি মুখস্থ করে রাখবে। কেন মুখস্থ করে রাখবে আমি তোমাদের এক্ষুনি বলছি কেন মুখস্থ করে রাখবে। তাহলে 1001কে যদি ভাঙো কত কত আসে, 7, 11, 13। তাহলে তোমার প্রশ্নে চেয়েছে সবথেকে বড় বৃহৎ মৌলিক সংখ্যা কোনটা, তাহলে এটা তোমার কি হয়ে যাবে, অ্যান্সার। অর্থাৎ এই যেগুলো গুণিতক আছে, এদের যে গুণনীয়ক আছে, সেই গুণনীয়কের সবথেকে বড় কি, সবথেকে বড় হচ্ছে 13, তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 13। এবার যেটা পরীক্ষাতে তোমাদের প্রশ্ন আসে, বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা আসে, খুব কমন একটা প্রশ্ন, সেটা আমি তোমাদের এক্সপ্লেন করি। দেখো তোমরা লিখে নেবে, আমি জাস্ট বলছি তোমরা লিখে নেবে, যদি কোনো একটা সংখ্যায় 6টি অঙ্কদ্বয় পরপর রিপিট করে, যদি কোনো একটা সংখ্যায় 6টি অঙ্কদ্বয়, ঠিক আছে, মানে একটি অঙ্কদ্বয় 6 বার পরপর রিপিট করবে, কোনো একটা সংখ্যায় একটি অঙ্কদ্বয় যদি 6 বার পরপর রিপিট করে, তাহলে সেই সংখ্যা 1001 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরো 6, 6, 6, 6, 6, তাহলে 3টে আর 3টে 6টা, অর্থাৎ 6টা 6কে আমি রিপিট করেছি, এইটা একটা পুরোটা একটা সংখ্যা, এর মধ্যে 6, 6 এগুলো হচ্ছে অঙ্কদ্বয়, তাহলে একটাই অঙ্কদ্বয় আমি 6 বার পুরোপুরি রিপিট করেছি। তোমার পরীক্ষায় আসে যে এই সংখ্যাটা, এখানে 6-এর জায়গায় 1 দিয়ে দিতে পারে, 2 দিয়ে দিতে পারে, 3 দিয়ে দিতে পারে, 4 দিয়ে দিতে পারে, 5 দিয়ে দিতে পারে, 7 দিয়ে দিতে পারে, 8 দিয়ে দিতে পারে, 9 দিয়ে দিতে পারে, যা ইচ্ছা দিতে পারে, কিন্তু তোমাকে রিপিট কতবার করবে, 6 বার। তাহলে 6 বার যদি রিপিট করে কোনো সংখ্যা, সেই সংখ্যা কত দ্বারা ভাগ যায়, তুমি বলবে 7 দ্বারা ভাগ যায়, 11 দ্বারা ভাগ যায়, 13 দ্বারা ভাগ যায়, 37 দ্বারা ভাগ যায়, আর 1001 দ্বারা ভাগ যায়। দেখো এই 1001 এটা হচ্ছে 7, 11 আর 13-র গুণফল। ঠিক আছে, এই হিসাবে মনে রাখতে হয়।
তাহলে এই কোশ্চেনটা এর সাথে সাথে তোমরা এই কোশ্চেনটাও মনে রাখবে, ঠিক আছে? কেমন? কারণ এই কোশ্চেনটা পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় প্রচুর আসে, ঠিক আছে? তো এটা মনে রাখবে যে কত দ্বারা ভাগ যায়। আর মেনলি যেটা অপশান থাকে, অপশানে থাকে 1001, ঠিক আছে? বোঝা গেল? চলো 26 দাগের কোশ্চেন করবো। 26 দাগের কোশ্চেন কি বলেছে? এ ও বি এর বর্তমান বয়সের যোগফল 55। ওকে, 26 দাগে দুই ব্যক্তি বলেছে এ আর বি, তাদের বয়সের যোগফল কত বলে দিয়েছে? 55 বছর বলে দিয়েছে, ঠিক আছে? তারপরে কি বলেছে? 10 বছর আগে তাদের বয়সের অনুপাত, 10 বছর আগে, এইটাকে যদি আমি প্রেজেন্ট মানি আর এইটাকে যদি আমি পাস্ট মানি, তাহলে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? বলেছে 4:3। তাহলে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? 4:3। তাহলে দেখো 10 বছর আগে 4:3 ছিল, বর্তমানে তাদের বয়সের যোগফল আমার দিয়ে দিয়েছে কত? 55 দিয়ে দিয়েছে, ঠিক আছে? এ আর বি এর বর্তমান বয়সের যোগফল। তাহলে দেখো 10 বছর আগে এর বয়সও তো 10 বছর কম ছিল, ইভেন বির বয়সও 10 বছর কমে যাবে, তাই তো? এর বয়সও 10 বছর কমে যাবে 10 বছর আগে, বির বয়সও 10 বছর কমে যাবে। তাহলে টোটালে ওভারঅল কত কমে যাবে? আমি বলছি যে টোটালে ওভারঅল আমার এ আর বি এর বয়সের যোগফল 20 কমে যাবে। তাহলে কত পড়ে থাকে? 35 পড়ে থাকে। তাহলে এই যে 35, সেটাই তো 4:3 ভাগ করা হয়েছে। এই যে 35 বছর বয়স, সেটাকেই 4:3 ভাগ করা হয়েছে। অর্থাৎ আমি বলতে পারি যে 4 আর 3 এর যোগফল সমান সমান 35। অর্থাৎ এখান থেকে আমার কত আসলো? 7 ইউনিট। সেটা সমান সমান কত? 35 বছর। 1 ইউনিট সমান সমান কত? 1 ইউনিট সমান সমান 5 বছর। 1 ইউনিট সমান সমান কত? 5 বছর। কি চেয়েছে? চেয়েছে এর বর্তমান বয়স নির্ণয় করো। দেখো এর বর্তমান বয়স দুভাবে নির্ণয় করা যেতে পারে, ঠিক আছে? দুটো পদ্ধতি আমি তোমাদের বলে দিচ্ছি, দুটোই শিখে রাখো। তাহলে তুমি বলতে পারো যে এখান থেকে 1 ইউনিট সমান সমান যদি 5 বছর হয়, 4 ইউনিট সমান সমান কত? 4 গুণ 5, অর্থাৎ 4 5 20 বছর। তাহলে 20 বছরটা ছিল সেটা 10 বছর আগে, তাহলে 10 বছর পরে বর্তমানে কত বছর হবে? প্লাস 10 করে দাও, 30 বছর। তাহলে অ্যান্সার আমার কি হয়ে যাবে? 30 বছর। দেখো আর একটা পদ্ধতিতে করা যেতে পারে। 10 বছর, এই 5 বছর সমান সমান আমি কত পেয়েছি? 5 বছর সমান সমান আমি পেয়েছি 1 ইউনিট। তাহলে 10 বছর সমান সমান কত হবে? 10 বছর সমান সমান হবে 2 ইউনিট। 10 বছর সমান সমান কত হবে? 2 ইউনিট। এগুলো সব মুখে মুখে করবে জিনিসগুলো দেখে। 10 বছর সমান সমান 2 ইউনিট, অর্থাৎ 10 বছর আগে তার যদি এর যদি 4 ইউনিট থাকে, 10 বছর পরে ও আরও কত ইউনিট নেবে? 2 ইউনিট নিয়ে 6 ইউনিট হয়ে যাবে না? তাহলে 1 ইউনিট সমান সমান যদি 5 বছর হয়, 6 ইউনিট সমান সমান কত? 5 6 30 বছর। তাহলে অ্যান্সার আমার কি হয়ে গেল? 30 বছর। তাহলে তুমি এই পদ্ধতিতেও করতে পারো, এই পদ্ধতিতেও করতে পারো। দুটোই সেম জিনিস, দুটোই শর্ট নিয়ম, ইভেন দুটোই লজিক্যাল ওয়েতে ব্যাখ্যা আছে, ঠিক আছে? তো দুটোর মধ্যে কোনো রকম ভুল নেই, কোনো রকম কিছু নেই। তোমরা যেই পদ্ধতি তোমাদের যেটা মনে থাকবে তোমরা সেইভাবে করবে। চলো তারপরের প্রশ্ন 27 দাগ। 27 কি বলেছে? ভাগফল 702, অবশিষ্ট 24 আর ভাজক উভয়ের সমষ্টি অপেক্ষা 7 বেশি, ভাজ্য কত? ওকে, 27 দাগ। তোমার বলে দিয়েছে ভাজক কত? ভাজক বলে দিয়েছে 702, সরি ভাগফল বলেছে, তাই তো? ভাগফল বলে দিয়েছে 702। তাহলে ভাগফল আমার এখানে বসে, এখানে আমার ভাগফল হয়, তাই তো? এখানে আমার কি হয়? ভাগ শেষ হয়, এখানে আমার ভাগ শেষ হয়। ভাগ শেষ কত বলে দিয়েছে? ভাগ শেষ বলেছে অবশিষ্ট 24, অর্থাৎ অবশিষ্ট যেটা সেটাই ভাগ শেষ, সেটা 24 বলে দিয়েছে। ভাজক কত বলেছে? ভাজক কোথায় হয়? ভাজক হয় এখানে, তাই তো? ভাজক বলে দিয়েছে এইটা যোগ 7, ঠিক আছে? অর্থাৎ 702 প্লাস 24 কত হয়? 726 প্লাস 7 অর্থাৎ 733। তাহলে ভাজক আমার কত বলে দিয়েছে? 733। কি চেয়েছে? বলেছে ভাজ্য নির্ণয় করো, অর্থাৎ এটাকে নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ, এই প্লেসগুলো মনে রাখবে, প্লেসগুলো খুব ইম্পর্টেন্ট। কি করে আসে? ভাজকের সাথে ভাগফলের গুণ করতে হয়, অর্থাৎ 1 নম্বরের সাথে 2 নম্বরের গুণ করে 3 নম্বর কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে আমি রেজাল্ট পেয়ে যাব, যোগ করলে আমি রেজাল্ট পেয়ে যাব। রেজাল্ট কীভাবে আসবে? 4 নম্বর কীভাবে আসবে? 1-এর সাথে 2-এর গুণ, যা রেজাল্ট আসবে 3 যোগ করে দিতে হবে। যোগ করলে আমি কি পেয়ে যাব? 4 পেয়ে যাব, ঠিক আছে? চলো করি। দেখো এই গুণটা সবাই পারবে, ঠিক আছে?
তোমরাও পারবে, এই জিনিসটা অঙ্কটা খুবই সোজা, তবুও করে দিচ্ছি। দেখো 733-এর সাথে গুণ করব 700-কে, গুণ করলে কত হয়? 3 7 21-এর 1, 3 7 21, 22 23, 7 7 49, 50 51 0 0 প্লাস 2 যদি গুণ করি, দেখো আমি আগে অপশানগুলো দেখি, অপশানের শেষ তিনটে অর্থাৎ শেষ তিনটে বের করলেই আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে? শেষ তিনটেই ভিন্ন আছে, শেষ তিনটে অবধি বের করলে হয়ে যাচ্ছে, আগেরগুলো দরকার নেই। 2 দিয়ে যদি গুণ করি 6 6, 7 দুগুণী 14, 14 4, আর যোগ করতে হবে কত? যোগ করতে হবে 24। অর্থাৎ দেখো একক স্থানীয় মান, দশক স্থানীয় মান আর শতক স্থানীয় মান, এই তিনটে অর্থাৎ একক আর দশক অনেকগুলো সেম আছে, কিন্তু শতকে এসে ভিন্ন হয়ে যাচ্ছে। তাহলে শতক অবধি যদি আমি ক্যালকুলেট করি আমি অ্যাকুরেট অ্যান্সার পেয়ে যাব। 6 আর 4 কত হয়? 10, 6 আর 3 9, 4 আর 1 5, অর্থাৎ 590। কার শেষে 590 আছে? এর শেষে 590 আছে, তাহলে আমার অ্যান্সার কী হয়ে যাবে? 590, অর্থাৎ এ দাগে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? আগেরটুকু আর গুণ করার দরকার নেই, মানে এক্সট্রা কষ্ট হয়ে যাবে। আর তোমরা যদি চাও তোমরা করে নিতে পারো, নিয়মটা আমি তোমাদের বলে দিলাম। চলো 28 দাগে করবো এবার। 28 দাগে কি বলেছে? যে সকাল 6টার সময় সকাল 6টায় 4 কিলোমিটার গতিতে এ কলকাতা থেকে শ্রীরামপুরে যাচ্ছে। ওকে, তাহলে 28 দাগ, ট্রেন এ আর ট্রেন বি, দুটো ট্রেন আছে। ট্রেন এ কত ডিস্টেন্স যাচ্ছে? ডিস্টেন্স যাচ্ছে 24 কিলোমিটার, তাই তো? কত ডিস্টেন্স যাচ্ছে? 24 কিলোমিটার। ট্রেন বিও কত ডিস্টেন্স যাচ্ছে? সেম 24 কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছে। কোথা থেকে কোথা যাচ্ছে? ট্রেন এ যাচ্ছে কলকাতা থেকে শ্রীরামপুর, আর ট্রেন বি আসছে শ্রীরামপুর থেকে কলকাতার দিকে, ঠিক আছে? ট্রেন এর টাইম বলে দিয়েছে যে স্পিড বলে দিয়েছে যে 4 কিলোমিটার পার আওয়ার। ট্রেন এর স্পিড বলে দিয়েছে 4 কিলোমিটার পার আওয়ার। কী চেয়েছে? বলেছে তাহলে তারা কখন একসাথে মিলিত হবে? ও, সকাল 6টার সময় এ ছেড়েছে। তাহলে এই আমি পেয়ে গেলাম টোটাল আমার কন্টেন্ট যা বুকে দেওয়া আছে, অর্থাৎ প্রশ্নে আমার যতটুকু কন্টেন্ট দেওয়া আছে। এখানে বলেছে এ আছে, ধরো এটা আমার কলকাতা, এটা আমার শ্রীরামপুর, এখানে আমার বি আছে। ওকে, এ এইদিকে যাচ্ছে, বি এইদিকে আসছে। প্রথমত যখন এ আর বি যাই হোক না কেন, দুটো মানুষ হোক, দুটো গাড়ি হোক, দুটো সাইকেল হোক, যাই হোক না কেন, যখন এরা পরস্পর একে অপরের দিকে আসে তখন কি হয়? তখন এদের গতিবেগ জুড়ে যায়, তখন এদের গতিবেগ এক হয়ে যায়, প্লাস হয়ে যায়, ঠিক আছে? মনে রাখবে, আপেক্ষিক গতিবেগ যেটা, যখন একই দিকে আসবে তখন যোগ হয়ে যাবে, আর যখন বিপরীত দিকে যাবে তখন বিয়োগ হয়ে যাবে। কেমন? তাহলে এ যাচ্ছে কলকাতা থেকে শ্রীনগরের দিকে, আর বি শ্রীনগর থেকে কলকাতার দিকে আসছে। ওকে, এ কখন যাত্রা শুরু করেছে? 6টা AM যাত্রা শুরু করেছে। বি কখন যাত্রা শুরু করেছে? 7টা AM যাত্রা শুরু করেছে। বলছে তারা কখন একসাথে মিলিত হবে। প্রথম কাজ তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই 6টাকে 7টায় পরিণত করতে হবে, অর্থাৎ এর 1 ঘন্টাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ 1 ঘন্টাকে কেটে বাদ দিয়ে দেওয়া মানে কি? 4 কিলোমিটারকে কেটে বাদ দিয়ে দেওয়া, অর্থাৎ এ 1 ঘন্টায় 4 কিলোমিটার অতিক্রম করে নেবে, ঠিক আছে? 4 কিলোমিটার অতিক্রম করে নেবে। তাহলে 1 ঘন্টায় যদি ও 4 কিলোমিটার অতিক্রম করে নেয়, এ এখন 7টার থেকে এখান থেকে ছাড়ছে, বিও 7টার থেকে এখান থেকে ছাড়ছে, তাহলে দুটোরই সময় সেম হয়ে গেল। এই সময়টুকু তোমাদের বের করতে হবে। তাহলে এখন এইটুকু ডিস্টেন্স কত হয়ে গেল? এখন এইটুকু ডিস্টেন্স হয়ে গেল 20 কিলোমিটার। আগে ছিল এই দুটো টোটাল ডিস্টেন্স কত ছিল? 24 কিলোমিটার। তার মধ্যে এ একা এই 1 ঘন্টা সময়ের মধ্যে অলরেডি 4 কিলোমিটার কভার করে দিয়েছে। কভার করার পরে এ 7টার থেকে শুরু করলো, বিও 7টার থেকে শুরু করলো, তাদের দুজনের মধ্যে এখন গ্যাপ কতটুকু? 20 কিলোমিটারের গ্যাপ, ঠিক আছে? এইবার উপরে আসো, কি বলছে দেখো, ডি 24 কিলোমিটারে তোমার কলকাতা থেকে কোথায় যাচ্ছে? কলকাতা থেকে যাচ্ছে শ্রীনগরের দিকে, ঠিক আছে? তাহলে ডি এর সময় কত লাগছে? ডি এর সময় অর্থাৎ 4 কিলোমিটার পার আওয়ারে যদি ও 24 কিলোমিটার কভার করে, তাহলে টোটাল ও 6 ঘন্টা সময় লাগবে, 6 ঘন্টা সময় লাগবে। এইবার কি বলেছে? প্রশ্নে বলেছে বি এর 1 ঘন্টা পরে ছাড়ে, বি এর 1 ঘন্টা পরে ছাড়ে, ইভেন বি এর 1 ঘন্টা আগে পৌঁছে যায়। তাহলে এর টাইম যদি টোটাল 6 ঘন্টা লাগে, বি এর টাইম টোটাল ক ঘন্টা লাগছে? 4 ঘন্টা লাগছে, তাই তো? এর টাইম যদি টোটাল 6 ঘন্টা লাগে, বি এর টাইম কত লাগে? 4 ঘন্টা লাগে। আবার দেখো কি বলেছে,
বলেছে এ 6 ঘন্টাতে অত জার্নি করছে, মানে 24 কিলোমিটার 6 ঘন্টাতে কভার করছে। বি বলেছে এর 1 ঘন্টা পরে শুরু করেছে, তাহলে 1 ঘন্টা পরে শুরু করলে অলরেডি 1 ঘন্টা কমিয়ে দিলাম, 6টার জায়গায় কত হয়ে গেল, 7টা হয়ে গেল, 7টা আমি লিখেছি। ইভেন বি এর 1 ঘন্টা আগেও গন্তব্যস্থলে পৌঁছে গেছে, তার মানে বি এর টোটাল টাইম কত লেগেছে, 4 ঘন্টা লেগেছে, এর থেকে 2 ঘন্টা কম। যদি 4 ঘন্টা সময় লাগে তাহলে বি এর স্পিড কত, বি এর স্পিড 4, 24কে 4 দিয়ে ভাগ করে দাও, কত হয়ে যাবে, 6 কিলোমিটার/আওয়ার। কত হয়ে যাবে, 6 কিলোমিটার/আওয়ার। বেরিয়ে গেল, দুজনের আমার স্পিড বেরিয়ে গেল, আর ডিস্টেন্স আমি জানি, ডিস্টেন্স আমার কত, 20 কিলোমিটার। আর দুজনে যখন একে অপরের দিকে আসবে আপেক্ষিক গতিবেগ কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, অর্থাৎ 1 ঘন্টায় দুজনে মিলে 6 আর 4 10 কিলোমিটার অতিক্রম করে নেবে। তাহলে 20 কিলোমিটারে অতিক্রম করতে ওরা কত সময় নেবে বা কখন তারা মিলিত হবে, 20 কিলোমিটারে অতিক্রম করতে 10 দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ 2 ঘন্টা পরে তারা মিলিত হবে, 2 ঘন্টা পরে তারা এক জায়গায় এসে মিলিত হবে। তাহলে 7টার সময় তারা জার্নি শুরু করেছিল দুজনে, 2 ঘন্টা পরে যদি এসে মিলিত হয়, 7 + 2 অর্থাৎ 9টা AM কী হবে, তারা একে অপরের সাথে মিলিত হবে। ঠিক আছে, দেখো জিনিসটা আমি পুরো ডিটেলসে আলোচনা করলাম তাই অনেক বড় লাগছে, বাট জিনিসটা একদমই বড় না, ভীষণ ছোট। তোমরা নিজেরা দুবার প্র্যাকটিস করে দেখবে, দেখবে কত ইজিলি জিনিসটা হয়ে যাচ্ছে। আমি পুরোপুরি এক্সপ্লেন করে দিলাম, পুরো ব্যাখ্যা দিয়ে, ঠিক আছে, বড় আকারে যায়নি, ছোট আকারের মধ্যেই আমি পুরো ব্যাখ্যা দিয়ে এক্সপ্লেন করে দিয়েছি। তোমরা একবার করে নেবে প্র্যাকটিস, দেখবে অনেক ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে জিনিসটা। চলো তার পরের কোশ্চেন করবো, 29 দাগ। 29 দাগ কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 20% ও 50% বেশি। আমি তোমাদের বলেছিলাম যে এরকম অঙ্কে থাকলে যার থেকে বেশি বলবে তাকে কত ধরতে হবে, 100 ধরতে হবে, বা যার থেকে কম বলবে তাকে কত ধরতে হবে, 100 ধরতে হবে, অর্থাৎ যার সাথে যার সাপেক্ষে তুলনা করা হবে তাকে সবসময় 100 ধরতে হবে। তাহলে সি যদি 100 হয়, বি বলেছে 20% বেশি, তাহলে এ বলেছে 20% বেশি, তাহলে এ কত, 120। বি বলেছে 50% বেশি, তাহলে বি কত, 150। এবার তোমার প্রশ্নে কি বলেছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি শতকরা কত, অর্থাৎ প্রথম সংখ্যা কত, 120, দ্বিতীয় সংখ্যা কত, 150। ব্যাস এই দুটোর ক্যালকুলেশন করো, অ্যান্সার হয়ে যাবে 30 দিয়ে কাটে 4, 5, অর্থাৎ 4/5 মানে কি, 5/4 মানে হচ্ছে 80%। এটা অংশ আর এটা পার্সেন্টেজ, ঠিক আছে, অংশ আর পার্সেন্টেজ যেভাবে কনভার্ট করা হয় আমি তোমাদের শিখিয়েছি। অংশ আর শতকরার মধ্যে যে সম্পর্ক, শতকরা চ্যাপ্টারে যে প্লেলিস্ট আছে শতকরার, ওখানে ফার্স্ট ভিডিও আমার অংশ আর শতকরার মধ্যে যে সম্পর্ক আছে সেটাকে ব্যাখ্যা করা আমি শিখিয়েছি, তোমরা যে একটু দেখে নিও। বাট এখানে আমি সামান্য একটু বলে দিচ্ছি, 5/1 সমান সমান হচ্ছে 20%, তাহলে 5/4 সমান সমান কত হয়ে যাবে, 4×20 80%। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমার কত, 80%। 30 দাগ। 30 দাগ করব। একটি খুঁটি 3 খণ্ড করা হলো, প্রথম সমস্ত খুঁটির 1/3, দ্বিতীয় খণ্ড 1/8। ওকে, দেখো অঙ্কটা একটু জটিল কি ল্যাঙ্গুয়েজে, বাট বোঝাতে অতটা জটিল না বা করাতে অতটা জটিল না, ল্যাঙ্গুয়েজের দিক থেকে একটু জটিল। ধরো এই পুরো একটা কাঠ, এই পুরো কাঠকে ক টুকরো করেছে, প্রথমে 3 টুকরো করেছে, ঠিক আছে, বাট তার প্রথম টুকরোর হিসাব আমাকে দিয়ে দিয়েছে। ধরো এইটুকু আমার প্রথম টুকরো, বলেছে প্রথম টুকরোটা, পুরো টুকরোটার 3/1, অর্থাৎ পুরো টুকরোটা যদি আমার 3 ভাগ হয় তাহলে তার 1 ভাগ হচ্ছে কি প্রথম টুকরোটা। পুরো টুকরোটা যদি আমার 3 ভাগ হয় তার 1 ভাগ হচ্ছে প্রথম টুকরোটা, অর্থাৎ নিচেরটা। আমি বলেছিলাম তোমাদের হর কি হয়, সব সময় হর তোমার আসল হয়, ঠিক আছে, অর্থাৎ মেন টোটাল যে টোটাল মোট আসল যাই বলুক না কেন, যে জিনিসই বলবে হর কি হয়ে যাবে, টোটালটা হয়ে যাবে। তাহলে টোটালটা আমার 3 ভাগ, তার 1 ভাগ বলেছে প্রথমটা। বি কি বলেছে দেখো, বি বলেছে যে দ্বিতীয় খণ্ড যেটা আছে সেটা প্রথম খণ্ডের 3/8 অংশ, প্রথম খণ্ডের 3/8 অংশ। তাহলে প্রথম খণ্ডের বলেছে, তার মানে প্রথম খণ্ড কোনটা, 8 হচ্ছে আমার প্রথম খণ্ড। আচ্ছা, এখানে 8 আমার প্রথম খণ্ড, আর এখানে প্রথম খণ্ড আমি 1 পেলাম,
তাহলে প্রথম খণ্ড আমার এখানে 8 আর এখানে 1, দুটো ভিন্ন কি করে হয়ে গেল? আমাকে দুটোকে করতে হবে সেম। তাহলে দুটোকে যদি সেম করতে হয় আমি কি করব? 8 দিয়ে এখানে গুণ করে দেবো। যদি আমি 8 দিয়ে এখানে গুণ করে দিই তাহলে তো অনুপাত পরিবর্তন হয়ে গেল, কিন্তু অনুপাতকে পরিবর্তন করা যাবে না, তাই 8 দিয়ে আমাকে এখানেও গুণ করতে হবে। অর্থাৎ প্রথম খণ্ড হচ্ছে